সে শুয়ে শুয়ে মোটরসাইকেল চালাচ্ছে, তার মাথায় কোনো হেলমেট নাই। এতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু একটা তাজা প্রাণ ঝরে যাবে। আমরা একটু চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। অনেকেই পথচারীরা যারা আছে তারা এটা আসলে থমকে গিয়েছে, যেটা কিভাবে সম্ভব। গোলাপের এবং বিভিন্ন ফুলের শুভেচ্ছা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ম্যালিয়াস ইনটি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন, পেশেন্টস ফলো আপ ইন হাউস। আপনি আছেন প্রবাসে, আসলে মিস করতেছি আপনাকে আমরা ভীষণ। এই যে দেখুন ভাবি কত আয়োজন করেছে আমাদের জন্য। অ্যানিয়াপা সে আসলে গৃহস্থলীর কাজবাজের পাশাপাশি এগুলো লালন পালন করে থাকে। হ্যাঁ, দেখতেও সুন্দর। হ্যাঁ, এই কিরে, এই গমটাও কিন্তু চাষ করছে। হ্যাঁ অ্যানিয়াপা। স্যার আমি আগে কাছ থেকে কেউ আস্তে কথা বললে আমি শুনতে পাইতাম না, সবসময় টাটানি, যন্ত্রণা, চিলকানি, পুষ পানি, দিন রাত কোনো সময় আমি শান্তি পাইতাম না। আর সেই সমস্যার জন্য সে কিছুদিন আগে তার কানের একটি অপারেশন সম্পন্ন করান অন্য একটি হাসপাতাল থেকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নীলুফা ইয়াসমিনের সেই অপারেশনটি সফল হয় না। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমি এবার যাচ্ছি নাটোর জেলার বনপাড়া গ্রামে আছে আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে নীলুফা ইয়াসমিন। দীর্ঘদিন ধরে নীলুফা ইয়াসমিন তার কানের সমস্যায় ভুগছিল, আর সেই সমস্যার জন্য সে কিছুদিন আগে তার কানের একটি অপারেশন সম্পন্ন করান অন্য একটি হাসপাতাল থেকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নীলুফা ইয়াসমিনের সেই অপারেশনটি সফল হয় না। আর সফল না হওয়ার কারণে সে সত্যি মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়ে। তার হাজব্যান্ড সাইফুল ইসলাম ভাই, তিনি থাকেন সৌদি আরব থেকে তার স্ত্রীকে আমার বিষয়টি জানায়, এবং যথারীতি তার হাজব্যান্ডের পরামর্শ অনুযায়ী নীলুফা ইয়াসমিন আমার চেম্বারে আসেন। চেম্বারে আসার পর আমি নীলুফা ইয়াসমিনকে ভালো করে দেখি এবং খেয়াল করি যে সত্যি তার কানের অপারেশনটি সফল হয়নি। তারপর আপাকে বললাম যে আপা, আপনার তো আবার একটি অপারেশন করার প্রয়োজন। আপা তো শুনে ভয় পেয়ে গেলেন, তিনি বিচলিত হয়ে গেলেন যে আবার অপারেশন। আমি বললাম যে দোয়া করবেন যাতে এবার আমরা সফল হই। অপারেশন ঠিকই আমরা সম্পন্ন করেছি, এবং সেই অপারেশনটা কেমন হয়েছে সেটা জানার জন্য মূলত আমরা যাচ্ছি এবার নীলুফা ইয়াসমিনের বাসায়, নাটোর। সো ভিউয়ার্স, থাকুন আমাদের সাথে। পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা। এই রুবেল, কয় টাকা টোল দিলা তুমি? 550 যমুনা। 550 টাকা টোল দেওয়া হলো যমুনা সেতুতে। সো ভিউয়ার্স, আমরা এই যমুনা সেতু ধরেই আজ চলে যাচ্ছি পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমার একজন সম্মানিত রোগীর বাড়িতে। যেতে যেতে গল্প করতে করতে নাক কানগুলার বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। উদ্দেশ্য একটি, যাতে আপনারা রোগ ব্যাধি সম্পর্কে সচেতন হন। আপনারা সচেতন হলে আমার এই ভিডিওগুলো করা সার্থক হবে। অসাধারণ একটি ধুলার ঝড় এই মুহূর্তে পেশেন্টস ফলো আপ ইন হাউজে যেতে যেতে আমরা খেয়াল করলাম। আসলে এখানে একটি ঘূর্ণন বিদ্যা তৈরি হয়েছে। হ্যাঁ, ঘূর্ণিঝড় যেরকম হয়, চতুর্দিক থেকে বাতাস এসে সেন্ট্রালাইজ হয়েছে এবং আলটিমেটলি একটি ধুলার ঝড় উড়েছে। অনেকেই পথচারীরা যারা আছে তারা এটা আসলে থমকে গিয়েছে, যেটা কিভাবে সম্ভব। যেতে যেতে এরকম অনেক দৃশ্যই হয়তো আমাদের নজরে আসবে, আর প্রত্যেকটি ঘটনায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিউয়ার্স, থাকুন আমাদের সাথে। লক্ষ্মী, তোমাকে চাই সকালে, তোমাকে চাই বিকালে, তোমাকে চাই নিশীতে, শুধুই আমি তোমাকে চাই। আমার পেশেন্টের বাড়িতে যাব আর মিষ্টি হবে না, তা তো আর হতে পারে না। আর তাই তো এই প্রতিমধ্যে একটু যাত্রা বিরতি দিচ্ছি। এই যে পেশেন্টস ফলো আপ ইন হাউজে রাস্তায় দেখা হয়ে গেল আমার এক কাকার সাথে। আপনার অনেক ভিডিও আমি দেখি, আমি যখন মোবাইলে দেখি আপনার ভিডিও দেখলে মিস করি না। মিস করেন না? আপনি একটা ভিডিও দেখেছেন যে কান পাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটা এই অনুষ্ঠান কান পাকা কেন বলে? ওই যে আম পাকে কাঁঠাল পাকে, রাইট। হ্যাঁ, কানটা কেন পাকে? কান কেন পাকে বলা হয় কেন? রাইট, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কান কেন পাকে? আসলে তো আম পাকে, জাম পাকে, কাঁঠাল পাকে, এই পাকলে তো এক ধরনের রস বের হয়। যেহেতু কানের ভিতরে একটা রস টাইপের কিছু বের হয়, এই জন্য এই টাইপের সমস্যা হয় যে মানুষগুলো আমার কান পেকে। মূলত কিন্তু এটা আসলে কান পাকা আমরা
নর্মাল মানুষজন বলে, কিন্তু এটা মেডিকেল টার্ম হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া। Please. হ্যাঁ, অর্থাৎ কানের মধ্যকণে একটি প্রদাহ হলে এই সমস্যা হয়, এবং তখন এই টাইপের পুষ পানি ঝরে, আমরা বলি রস ঝরে। হ্যাঁ, তো এটার কিন্তু চিকিৎসা আছে, এবং চিকিৎসা করলে কিন্তু এই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়। যাক ঠিক আলহামদুলিল্লাহ। আছে, আপনার সঙ্গে যদি দেখা গেলে আসেন, একটু সন্দেশ খাই। রাজদীপ, তোমার জন্য একটা গুগলি রয়েছে, তুমি বলো কোন দেশে মাটি নাই? চিন্তা করো, সন্দেশ। ও জেনে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকার জন্য একটা সন্দেশ থাকবে, রাজদীপের জন্য এবং আমার জন্য। ভাই রে ভাই, জীবনে যে কত কিছু দেখবো, হ্যাঁ তার ঠিক নাই। এই যে দেখেন একজন মোটরসাইকেল চালায় কিভাবে, বিপদ আপদ তো আসলে বলে কই আসে না, কখন যে সে দুর্ঘটনার শিকার হবে সে কিন্তু নিজেও জানে না। আমরা বাইকারদের উদ্দেশ্যে বলছি, আপনারা কখনোই রাজপথে এই টাইপের ডিসপ্লে করবেন না। সে শুয়ে শুয়ে মোটরসাইকেল চালাচ্ছে, আবার এই যে 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 কি করে দেখি, ও মাই গড, এই যে হাতটা ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে, এবং তার মাথায় কোনো হেলমেট নাই, কিচ্ছু নাই। এতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু একটা তাজা প্রাণ ঝরে যাবে। আমরা একটু চেষ্টা করব তার সঙ্গে কথা বলার, দেখি এই বাইকার কিভাবে এই প্রশিক্ষণটা নিল। এই যে খেয়াল করুন, সে শুয়ে পড়েছে, এই যে দেখুন 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 সে কিভাবে চালাচ্ছে। ও ভাই একটু থামেন, আপনার সাথে কথা বলবো ভাই। এই দেখুন কিভাবে কি চালায়। আমরা তাকে রিকোয়েস্ট করেছি, তাকে ডেকেছি, সে একটু আমাদের সাথে কথা বলবে। কিভাবে এরকম আপনি রপ্ত করলেন এরকম বাইক চালানো? নিজেই মানে চেষ্টা করে করে এখন বর্তমানে সব দিকেই পারি আর কি। তবে একটা রিকোয়েস্ট করব ভাই, এই ধরনের কারিশমা খুবই ভালো, তবে এটা আপনি একটি খোলা মাঠে যখন কোনো প্রতিযোগিতা হয়, সেই খোলা মাঠে একটা যদি আপনার নৈপুণ্যটা দেখান, দ্যাট উইল বি জাস্টিফায়েবল। সড়ক পথে এরকম করলে হবে কি যে আপনার এটা একটা সেকেন্ডের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না? তারপর হেলমেট নাই, এরকম কিন্তু অনেকেই, কিন্তু আমি তো আইসিইউতে কাজ করেছি, আমি দেখেছি যে মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুতে ঢেলে পড়েছে, কেউ পঙ্গু হয়ে গেছে সারা জীবনের জন্য। অতএব আসুন আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকি। টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। আমরা আসলে সবাইকে সুপথে চলার পরামর্শ দেই। এই যে একটু আগে যে বাইকার যেভাবে বাইক চালাচ্ছিলেন, সত্যি এটি কোনো সুপথ নয়, এটি তার জীবনে আমি মনে করি একটি কুপথ। এই কুপথ, ভুল পথে চললেই কিন্তু দুর্ঘটনার শিকার মানুষ হয়, এবং একটি দুর্ঘটনা সারা জীবনের কিন্তু কষ্ট। আহারে, এই কুকুরটাকে যে কে এরকম করলো, এই দেখুন, কুকুর বলে কি সে কি কোনো প্রাণী নয়? জীবন আসলে সত্যি কষ্টময়। এই কষ্ট যেরকম মানুষের জীবনে আছে, এই কষ্ট কিন্তু এই বিভিন্ন প্রাণীকুলেও আছে, জীবজন্তুর মধ্যেও আছে। দেখুন, জীবিকার তাকে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই কুকুরটি এই নাটোরের পথ দিয়ে হাঁটছে, আর আমরা যাচ্ছি নাটোরের সেই আমার একজন পেশেন্টের বাসায়। এই যে রাজপি আছে। মামনি, কেমন লাগছে তোমার? ভালো লাগছে না? কাছাকাছি চলে এসেছি আমরা। ও ভাই, বনপাড়া বাজারটা কোন দিক? সামনেই না? তার মানে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমার সম্মানিত পেশেন্টের বাড়িতে। আমরা অলরেডি পেয়ে গেছি। নীলুফা আপার ভাই আমাদেরকে রিসিভ করলো, সাথে নানা এসেছেন। এটা আমার ভীষণ ভালো লাগে, আমি যখন যে বাড়িতে যাই এই যে রিসিভ করে এবং নিয়ে যায় বাসায়, এর চাইতে আসলে আনন্দ আর কি থাকতে পারে। এই কি খবর বাচ্চারা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম আপা। গোলাপের এবং বিভিন্ন ফুলের শুভেচ্ছা আমরা পেয়ে গেলাম পেশেন্টস ফেলোআপ ইন হাউস নীলুফা আপার বাড়িতে এসে। তো নীলুফা আপা, আচ্ছা এই গ্রামের নাম হচ্ছে কি বনপাড়া গ্রাম। বাসার সবাই ভালো আছেন না আপনারা? এই যে শেফা, তোমার জন্য এনেছি পিঙ্ক কালারের সুন্দর একটি ড্রেস, তুমি এটা পরে আমাকে দেখাবা, ঠিক আছে? নীলুফা আপা, এটা আপনার ম্যাডাম আপনার জন্য কিনেছেন, এটা আপনি পরলে আমি খুশি হব। আম্মাজান, আপনার জন্য আনা হয়েছে একটি শাড়ি। এই আন্টিকে সবসময় দেখতাম আমার চেম্বারে যায়, ঠিক আছে? আত্মার আত্মা, তাই তো? আমি চাই এভাবে ভালোবাসতে আপনাদেরকে, ঠিক আছে? না নারে দেখতেছি তখন থেকে চাবাইতেছে পান, আপনি পান ভালো খান। দেখি 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 নানা, এই যে নানা খায় পান। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ নানা। এই পাঞ্জাবিটা পরলে
আপনি আবার তরুণ হয়ে যাবেন। সো ভিউয়ার্স, এটা হচ্ছে ম্যালিয়াস ইনটি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন, পেশেন্টস ফলো আপ ইন হাউস। আজকের আমাদের মূল বিষয়টি কিন্তু নীলুফা আপাকে ফলো আপ করা। এই সেই নীলুফা আপা যার জীবনের গল্প কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে শুনিয়েছি। হ্যাঁ, পরপর দুবার তার কানে অপারেশন সম্পন্ন হয়েছে। প্রথমবার অপারেশনটি সফল হয়নি, তিনি একটি বাইরের হসপিটাল থেকে করিয়েছিলেন, বাট লাকিলি আমরা সেকেন্ড সার্জারিটা সফল করেছি। এবং সেই সফলতাটা কিভাবে আসলো এবং কী বা হয়েছিল নীলুফা আপার কানে, পুরো ঘটনাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, থাকুন আমাদের সাথে। আপা, আপনি যে কিসের শরবত ঢালছেন গ্লাসে? স্যার, এটা বেলের শরবত, আমাদের গাছের বেল দিয়ে। আপনাদের নিজেদের গাছের? হ্যাঁ। ওয়াও। সো ভিউয়ার্স, আসলে প্রত্যেকটা খাবারেরই কিন্তু স্বাস্থ্যগত কিছু গুণাগুণ থাকে, আর সেটা যদি হয়ে যায় এরকম বেলের শরবত, তাহলে কিন্তু কথাই নেই। যেহেতু আমি একজন চিকিৎসক, আমি খাওয়ার সময় অনেক ক্ষেত্রে প্রত্যেকটা খাবারের স্বাস্থ্যগত গুণাগুণ সম্পর্কে একটু জানাই। তো বেলের শরবত কিন্তু মানবদেহের অনেক উপকারী, কারণ এই বেল আমাদের শরীরে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সেটা দূর করতে সহায়তা করে, আমাদের অন্ত্র অর্থাৎ পাকস্থলীটাকে পরিষ্কার রাখে এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্ট্রং করে, যে কারণে আপনারা চাইলে বেলের শরবত খেতে পারেন যাদের এই কনস্টিপেশনের সমস্যা রয়েছে। ওয়াও, চলে এসেছে চিতই পিঠা, যথারীতি মাই ফেভারিট। সাথে আছে নাইম, কি আছে এটা? হাঁসের মাংস। দেখো, এই যে দেখুন, নীলুফা আপার নিজ হাতে বানানো কাঁচাগোল্লা। আমার তো ওই হাঁসের মাংস আর চিতই পিঠা খেয়ে তো পেট ভরে গেছে। এরপরে দেখুন ভিউয়ার্স, তার নিজের পুকুরের রুই মাছ, ইলিশ মাছ। ওয়াও, রুই দিয়ে ভাত দিয়ে মাখায় খেলে সেই রকম টেস্ট লাগে। খাসির মাংস টাংস দিয়ে যে রান্না করা হয়েছে, ডাল, রুই মাছের মাথা ভুনা, খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, দেশি মোরগের রোস্ট, খেসারির শাক। ওয়াও। তারপর পোলাও আছে, শশা আছে, দই তো এক খুঁটি রেডি আছে। আসলে খাওয়াটা বড় কথা নয়, এই যে এত আয়োজন, হ্যাঁ, এই মানুষগুলো অপেক্ষা করেছে এতদিন, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। ভাই, আপনাকে ভীষণ মিস করতেছি সাইফুল ভাই, আপনি আছেন প্রবাসে, আসলে মিস করতেছি আপনাকে আমরা ভীষণ। এই যে দেখুন ভাবি কত আয়োজন করেছে আমাদের জন্য, ঠিক আছে? আপনি যদি থাকতেন হয়তো অনেক বেশি আনন্দ হতো। আসলেই যারা প্রবাসী তারা দেখুন কত দূরে থাকে, পরিবার পরিজন স্বজন, আব্বা মা স্ত্রী কন্যা সবাইকে রেখে। হ্যাঁ, তো এই মানুষগুলোর প্রতি আমার শ্রদ্ধা, আপনাকে সালাম। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, সুস্থতার সাথে থাকবেন, সেই দোয়া করি আপনার জন্য। যে তিনি প্রবাসে থেকেও কিন্তু তার স্ত্রীর খোঁজ খবর রেখেছেন এবং বলেছেন যা লাগে আমি দিব, তুমি চিকিৎসা করো। এরকম স্বামী যেন বাংলার ঘরে ঘরে থাকে। আপনি নিশ্চিন্তে থাকেন, ঠিক আছে? নীলুফা আপার চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি, পুরোটাই আমি শেষ করব। অপারেশন সাকসেস হয়েছে, আজকে বাসায় এসে দেখতে আসলাম কি অবস্থা আছে, সমস্ত ঘটনা আমি আপনাকে শেয়ার করব, ঠিক আছে? নীলুফা আপা আমার চেম্বারে প্রথম আসে গত 2024 সালের 13 আগস্ট, তাই তো আপা? 2019 সালে তার প্রথম অপারেশনটি সম্পন্ন হয়, কিন্তু তার সেই অপারেশনটি সফল না হওয়ার কারণে মূলত আমার চেম্বারে আসি এবং আমি দেখি যে হ্যাঁ, তার কানের পর্দায় আসলে ইনফেকশনটা রয়ে গেছে, অর্থাৎ কানের পর্দায় একটি ছিদ্র রয়েছে। এই যে এখানে একটা ফোঁটা ছিল, এই যে পুষ ছিল, নাই? এটা খেয়াল করা যাচ্ছে। তো আমরা তার এই অবস্থা দেখে তাকে যখন বলি যে আপনার একটি সেকেন্ড সার্জারি করা লাগবে এবং এই কন্ডিশনটাকে আমরা বলছি রিভিশন টিম্পেনোপ্লাস্টি। রিভিশন মানে হচ্ছে পুনরায় করা। হ্যাঁ, তো পুনরায় যখন আমরা করি তখন তার হাড়ের ভেতরে যে ইনফেকশনটা ছিল সেটাকে আমরা ঠিক করি, যেটা কর্টিক্যাল মাস্টারেক্টমি করার মাধ্যমে, এবং রিভিশন কার্টিলেজ টিম্পেনোপ্লাস্টি করেছিলাম। এবং খেয়াল করুন আপনারা কি সুন্দর একটি পর্দা তৈরি হয়েছে। এটা আমরা গত 4 ফেব্রুয়ারি তার এই পিকচারটি আমরা ধারণ করেছি। মূলত পেশেন্টস ফলো আপ ইন হাউজে এসে আমি চেক আপগুলো করে থাকি এবং অটোস্কোপি করার পর আমি দেখলাম যে কানের পর্দা আরও চকচক চকচক করছে, সময়ের সাথে সাথে পর্দা আরও সুন্দর হয়। সে খুবই স্বাবলম্বী একজন মেয়ে। আমি এই কারণে বলবো যে তিনি গৃহস্থালির কাজবাজ করছেন এবং কৃষি জমি, কৃষি কাজ, বিভিন্ন কিছু সে আবাদ করছেন। এটা কিসের ক্ষেত একটু বলবেন? মসুরের ক্ষেত। এই যে দেখুন মসুরের ডাল তৈরি হয় এই ক্ষেত থেকেই। সো ভিউয়ার্স, যেটা বলছিলাম, এই যে অ্যানিয়াপার যে বাম কানে যে সমস্যাটা, এটাকে আমরা বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া। বুঝছেন আপা? যে যখন আমাদের কানের মধ্যে ইনফেকশন হয় তখন
মধ্যকর্ণে যখন প্রদাহ হয় তখন কান দিয়ে পুষ্পানি ঝরে। হুম। এটাকে গ্রাম বাংলার মানুষজন কান পাকা রোগ কান বলে, পাকা রোগ ঠিক আছে? বলে, হ্যাঁ। তো আপনার এই সমস্যাটা কত বছর ধরে হচ্ছিল? এটা আমার 2018-তে মানে শুরু হয়েছে, একটা আঘাত লাগার পরে থেকে হুম এই প্রবলেমটা হইতো। পরে আমি ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি, 1 বছর 1.5 বছর ওষুধ খাই হ্যাঁ পরে নাটোর হরিশপুর আমার এখানে হ্যাঁ। অপারেশন করার পরে মানে 2 বছর একটু ভালো ছিলাম। আচ্ছা আচ্ছা। পরে আবার একটা মানে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, করার আচ্ছা। পরের থেকে আমার আবার মানে এই সমস্যাটা হয়ে গেছে। তো ওখানে অপারেশন করে অনেক কষ্ট পাইছি আমি, কিন্তু আপনার এখানে অপারেশন করে আমি নিজে থেকে অনেক ভালো মানে ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে। আপা এই গমের চাষও কি আপনি করেন? হ্যাঁ স্যার, এগুলা গম মসুরি সব আমার। আচ্ছা, এই যে দেখুন আমি নিজে গম, হ্যাঁ গম উৎপাদন হচ্ছিল। আমি হ্যাঁ। একটু ছিঁড়ে দেখাই। গমের একটা এখনো মানে হয়নি, আরো এই যে কিছুদিন খেয়াল করুন, যাবে। এটা একসময় হবে গম হুম। এবং গম থেকে আসবে কি ময়দা হবে, ময়দা, আটা, যাই হ্যাঁ, বলি এখান থেকে সবের রুটি। কাঁচামাল কিন্তু এখান থেকে আসবে। হ্যাঁ। এবং এই গমটাও কিন্তু চাষ করছে অ্যানি আপা। সো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে অ্যানি আপা একটি সার্জারি করেছিলেন, কিন্তু ব্যাড লাক তার সেটি সফল হয় নাই। আসলে কি কারণে সফল হয় না সেটাও কিন্তু আমাদের ভিউয়ার্সদেরকে জানাতে হবে, কারণ অনেকে আছে যে অপারেশনের পর যদি কোনো কারণে সেই অপারেশনটা সাকসেস না হয় তখন সে হতাশার মধ্যে নিমগ্ন হয়ে যায়। নর্মালি মানুষজন তো অপারেশন করাতেই চায় না, কিন্তু তারপর যদি অপারেশন করবার যে যদি দেখে যে না অপারেশন সাকসেস হয় নাই, কান দিয়ে পুষ্পানি ঝরছে, সমস্যার সমাধান হয় না, তখন কিন্তু তারা পিছায় যায়। তো আপনার কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, আমি তো মানে দ্বিতীয়বার রাজশাহীতে গেছি, ওখানকার ডাক্তার তো আমার কানের পানি পড়াই বন্ধ করতে পারেনি, ঘা তো বন্ধ করা দূরে থাক। ওখানে আমি 6 মাস 1 বছরের মতো মানে চিকিৎসা নেওয়ার পরে ওষুধ খাইতে খাইতে মানে আমার এত অরুচি ধরে গেছে ওষুধের উপর, মানে আমি আর কিছুই ভালো লাগে না, আমি খালি কান্না করি যে আমাকে আল্লাহ এখান থেকে কবে মুক্তি দিবে। পরে আমার হাজবেন্ড ও আমি করতেছি, আমি আবার উমরাতে গেছিলাম, ওখান থেকে আসে আমার মানে সেই অবস্থা খারাপ। পরে ও আপনার ভিডিও দেখছে, দেখে আমাকে বললো যে তুমি বাসুদেব স্যারের ওখানে যাও, ঢাকাতে যাই দেখাও। পরে ওখানে গেলাম, স্যার যাওয়ার পরে দেখে আপনার সবকিছু করলেন, চিকিৎসা দিলেন। চিকিৎসা নেওয়ার পরে আস্তে আস্তে ওষুধ খাই আমি যখন ভালো ফিল করতেছি, আর আপনার অনেক ভিডিও দেখে দেখে তখন আমার মানে ভিতরে যাচ্ছে যে আমি অপারেশন আবার করাবো। আচ্ছা আচ্ছা। তাছাড়া আমি মানে দ্বিতীয়বার অপারেশনের কথা শুনে আমার এত ভয় লাগতো, মানে বলার মতো না, খুবই ভয় পাইতাম। এটাই কিন্তু আমি বারবার ফেস করি। আমার কাছে যখন রোগীরা আসে, যখন আমি অপারেশনের কথা বলি, তারা তখন ভয় পেয়ে যায়, বলে স্যার অপারেশন না করে ওষুধ দিয়ে ভালো করা যাবে না। হ্যাঁ, এটা থাকে আসলে কমন ডায়লগ। তো আমি আসলে বলি যে চিকিৎসার কয়েকটি ধরন রয়েছে, যদি সেই চিকিৎসাটি ওষুধ দিয়ে ভালো করা যায় সেটা তো খুব ভালো কথা, আর ওষুধ যদি কাজ না হয় সেক্ষেত্রে যদি অপারেশন করার প্রয়োজন হয় সেটা আসলে অবশ্যই অপারেশনটা করতে হবে। তো এই বিষয়টা আসলে আমরা জানাতে চাই যে আপনারা ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে, চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। চিকিৎসা কমপ্লিট করলে, নসিব ভালো থাকলে আমার মনে হয় যে সবই সম্ভব। কান হচ্ছে মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান। আপা, কান আছে বলে কিন্তু আমরা শুনি। যখন আপনার এই শ্রবণটা কমে গিয়েছিল তখন আপনার অনেক কষ্ট লেগেছে, তাই না? আজকে আপনার এই সেকেন্ড সার্জারিটা আমরা সফল করতে পেরেছি, এর ফলে আপনি কি কি পরিবর্তন নিজের মধ্যে খেয়াল করছেন? স্যার, আমি আগে মানে কাছ থেকে কেউ আস্তে কথা বললে আমি শুনতে পাইতাম না, সব সময় মানে টাটানি, যন্ত্রণা, চিলকানি, পুষ পানি, মানে দিন রাত মানে কোনো সময় আমি শান্তি পাইতাম না। তো এখানে অপারেশন করার পরে স্যার আমি এখন অনেক ভালো মানে ফিল করতেছি। আমি একদমই শুনতে পাইতাম না, মানে আমার ঠসা ঠসা বলে ডাকতো আর কি, এরকম অবস্থা। তো আমি এখন স্যার আপনি অপারেশন করার পরে যে সাকসেস হয়েছে, আমি এবং আমার পরিবার, আমার হাজবেন্ড সবাই অনেক মানে খুশি। আসলে আমার ভীষণ ভালো লাগলো এই যে একটি কথা বললেন যে ঠসা। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে মানুষের দুর্বল জায়গায় মানুষ আঘাত করে। কেউ যদি কখনো অসুস্থ হয় কাউকে আপনারা অবজ্ঞা করবেন না, মনে রাখবেন যে মানুষটি অসুস্থ তার মনের মধ্যে তেমনিই রয়েছে কষ্ট, দুঃখ। তার উপর যদি আপনাদের এরকম মনোভাব থাকে, এরকম মানসিকতা থাকে, সেটা কিন্তু একটি মানসিক একটি ট্রমা। আসুন আমরা এই ট্রমা থেকে বের হয়ে আসি, আমরা রোগ ব্যাধিটাকে নিজেদের মধ্যে পুষে না রেখে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করি, আর এই চিকিৎসা গ্রহণ করলেই কিন্তু আমরা সুস্থ হয়ে যেতে পারি। যার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু আজকে নীলুফা ইয়াসমিন, অ্যানি আপা। অ্যানি আপা, আপনার
এই কর্মকাণ্ড দেখে, কৃষি কাজ দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমি চাই যারা আমার আজকে এই ভিডিওটি দেখবে, বোনেরা মায়েরা, স্যার, আমি তারাও হয়তো বা আরো মানে উদ্যোগী ছিল, হবে। কিন্তু আমার এই কানের সমস্যার জন্য আমি সব ছেড়ে দিছি আস্তে আস্তে। এখন মানে করি না, অল্প অল্প করে করতেছি। আমার হাজবেন্ড বাইরে থাকে, তো আমি সবসময় চাই যে বাড়ির খাবার, অর্গানিক খাবার খাওয়ার জন্য আমি চেষ্টা করি স্যার। এই রাইট, জন্য আমি মানে নিজেই কষ্ট করে হলেও লোক দিয়ে ইয়ে করে নিজে নিজে ক্ষেত খামার এগুলা ইয়ে করি। ভেরি গুড, ভেরি গুড। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে মানুষ সুস্থ থাকলে হ্যাঁ, নাক, কান, গলা, মাথা, ঘাড় এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে, শরীরের অন্যান্য যন্ত্রপাতি অর্থাৎ আমাদের যে হুম, হিউম্যান বডিটা যদি ফিজিক্যালি ফিট থাকে, তাহলে কিন্তু অনেক কাজ করার আগ্রহ আমাদের তৈরি হয়। হ্যাঁ স্যার। প্লাস আমরা সুস্থভাবে কাজবাজ করতে পারি। সবল থাকলে অনেক কিছু করা যায়। হ্যাঁ, অ্যানিয়াপা সে আসলে গৃহস্থলীর কাজবাজের পাশাপাশি এগুলো লালন পালন করে থাকে। হ্যাঁ, দেখতেও সুন্দর। এই কিরে, মারবে না এমনিতেই, মানে ছেলে মানুষ দেখতে ভালো এরকম রাইডি যায়। ছেলেদেরকে পছন্দ করে না? ও, এটা ঠিকই পছন্দ করছে। আমার ভীষণ ভালো লাগলো যে এভাবে যদি আমরা গৃহস্থলীর পাশাপাশি মানে সময় কাটাতে, হ্যাঁ এই ধরনের গরু ছাগল আমরা লালন পালন করি, সেক্ষেত্রে অর্থনীতিটাও ভালো থাকে। নিজেদের যতটুকু চাহিদা দুধের প্রয়োজন সেটা কিন্তু যোগান হয়ে যাচ্ছে, তাই আমার না? মেয়ের মানে একদিনও দুধ না হলে চলে না, ওর জন্য আর আমি আরো গাভী পালি। বাহ, খুব ভালো লাগলো দেখে। রাজদীপ ও রাজপ্রিয়া এসেই মোটামুটি মিশে যায়। যখন যে বাড়িতে যাই সেই বাড়ির বাচ্চা কাচ্চাদের সাথে ওরা খেলাধুলা করে। এটা পেশেন্স ফলো-আপ ইন হাউজের একটি অনন্য আয়োজন, যে আয়োজনের মধ্য দিয়ে আমি পারিবারিক বন্ধন তৈরি করি এবং এই বন্ধনটা টিকে থাকবে যুগ যুগ অনন্তকাল, সেটাই আমরা চাই। এই দৃশ্যটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। এই যে আমার দেয়া ছোট্ট উপহারটি যে অ্যানিয়াপা এত যত্ন করে তার এই শোকেজে রেখেছে, এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। দেখেন দৃশ্য, খাওয়ায় দিল আবার দিয়েও দিল। কত কিছু অ্যানিয়াপা যাওয়ার সময় আমাদেরকে ধরে দিল। এই যে থরে থরে সাজানো খাবার। নীলুফা ইয়াসমিন অ্যানিয়াপা, যে ভালোবাসা আপনারা আমাদেরকে দেখালেন, সত্যি আজীবন আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। ঠিক আছে, আপনার জন্য যে আমি একদম নতুন জীবন ফিরে পাইছি, মানে আপনি উসিলা আল্লাহ ভালো করছে, অনেক ধন্যবাদ। আর মানে আপনি উসিলা আমি এত খুশি। আপনি অনেক দীর্ঘজীবী হন স্যার। আমার মাথার যতটুকু চুল আছে তার দ্বিগুণ হায়াত যেন আল্লাহ আপনাকে দেয় এবং আপনি যেন সুস্থ থাকেন স্যার। আপনারাও কিন্তু আসবেন। ঠিক আছে, আপনারা আসবেন ঢাকাতে। হ্যাঁ, আমার বাসাতেও দাওয়াত রইল। তো আমরা এভাবেই ভালোবাসার একটি মেলবন্ধন তৈরি করতে চাই পেশেন্স ফলো-আপ ইন হাউস এই আয়োজনের মধ্য দিয়ে। আশা করছি আগামী পর্বে আবার নতুন একটি পরিবারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে পারবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।